বড় মামা এসেছেন, ব্যান্ড পার্টিও একই সঙ্গে উপস্থিত হয়েছে। তারা এসেই তুমুল বাজনা শুরু করলো। মামা অবাক হয়ে কিছুক্ষণ কাণ্ডকারখানা দেখে বললেন, ঠিক আছে, বিয়েবাড়ির মতোই হওয়া উচিত। চুপি চুপি বিয়ে দিলে ওরাও সন্দেহ করত। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আল্লাহ ভরসা। মামার এই কথাতেই বাবার পিঠের ব্যথা কমে গেল। তিনি স্ক্র্যাচে বর দিয়ে নিজে গেলেন ব্যান্ড পার্টি দেখতে। গম্ভীর গলায় বললেন, তোমরা সারাক্ষণ বাজনা বাজাবে না, বরং আসার পর খানিকক্ষণ বাজাবে, ব্যাস, তারপর কমপ্লিট স্টপ। মুসলমান বাড়ির বিয়ে, বাদ্য বাজনা ভালো না। দেখি তোমাদের বাজনা কেমন, একটু শুনি, স্যাম্পল শোনাও। আমি আমার বাবাকে চিনি, বাচ্চারা যেমন ব্যান্ড পার্টি ঘিরে থাকে, তিনিও থাকবেন বাচ্চাদের সঙ্গে। তার একমাত্র তফাৎ হবে, তিনি কিছুক্ষণ পরপর বলবেন, ব্যান্ড পার্টি আনার বেকুবই ক্ষমার অযোগ্য। এই বাক্য বলা ছাড়া ব্যান্ড পার্টি ঘিরে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের সঙ্গে তার আর কোনো তফাৎ খুঁজে পাওয়া যাবে না। শ্রাবণ মাসের 13 তারিখ রাত 11টা 10 মিনিটে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে পড়ানোর সঙ্গে সঙ্গেই মুষলধারে বৃষ্টি নামলো। মেয়েরা নেমে গেল বৃষ্টিতে কাদা খেলার জন্য। উঠোন ভর্তি মেয়ে, এ তাকে কাদায় ফেলে দিচ্ছে, ও তাকে ফেলছে। সেই এক ভয়াবহ দৃশ্য। বাবা এক ফাঁকে বিরক্ত গলায় ব্যান্ড পার্টির লোকদের বললেন, আনন্দের একটা সময় যাচ্ছে, কাদা খেলা হচ্ছে, আর তোমরা চুপচাপ বসে আছো। এখন বাদ্যবাজনা না বাজালে কখন বাজাবে? কেউ মারা যাবার পর? তোমাদের টাকা দিয়ে আনা হয়েছে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমানোর জন্য? যত সব ব্রেনলেস ক্রিয়েচার, বাজাও। তুমুল বাদ্য শুরু হয়ে গেল। বাবার ইষ্টচিত্তে কাদা খেলা দেখতে গেলেন, তবে মুখ শুকনো করে বললেন, খবরদার, আমার গায়ে কেউ কাদা ছিটাবে না। সব কিছুর বয়স আছে, আমার এখন কাদা খেলার বয়স না। তাছাড়া শরীর দুর্বল, পিঠে প্রচণ্ড ব্যথা। বাবাকে কেউ কাদায় মাখাতে গেল না, তবে তিনি যে মনে প্রাণে এই জিনিসটি চাচ্ছেন তা আমরা সবাই বুঝলাম। আমি ইরাকে কানে কানে বললাম, কাউকে বল না বাবার গায়ে একটু কাদা মাখিয়ে দিক। ইরা বলল, ছোট খালা এসে পড়বেন, তিনি খবর পেয়েছেন। খালা এলেই বাবাকে তিনি কাদায় চুবাবেন, তুমি নিশ্চিন্ত থাকো। বড় মামা এসে আমাকে বলেন, খুকি তুই আমার সঙ্গে একটু আয় তো, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। বড় মামা আমাকে খুকি ডাকেন, আমি হচ্ছি বড় খুকি, ইরা ছোট খুকি। তার নিজের 4 মেয়ে, তাদেরও নাম বড় খুকি, মেজু খুকি, ছোট খুকি, সেজু খুকি, ছোট কুকি। নিরিবিলি কথা বলার কোনো জায়গা নেই। মামা আমাকে ছাদে নিয়ে গেলেন। আমাদের কথা হলো ছাদে ওঠার সিঁড়িতে দাঁড়িয়ে। ছাদে যাবার উপায় নেই, মুষলধারে বর্ষণ হচ্ছে। সিঁড়ি অন্ধকার, তবে মামা টর্চ হাতে উঠে এসেছেন। তিনি আমার মাথায় হাত রেখে নরম গলায় বললেন, বড় খুকি, তোকে কয়েকটা কথা বলা দরকার, বলুন। টর্চটা নিভিয়ে দেই, খামাখা ব্যাটারি খরচ। অন্ধকারে তোর আবার ভয় লাগবে না তো? না, ভয় লাগবে না। বড় মামা বাতি নিভিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন, সম্ভবত কথা গুছিয়ে নিলেন। মামা কিছু বলছেন না, টর্চ লাইটটা নিয়ে নাড়াচাড়া করছেন, একবার জ্বালাচ্ছেন, একবার নিভাচ্ছেন। তার বোধ হয় কাশিও হয়েছে, খুব কাশছেন। আমি বললাম, আপনার কি শরীর খারাপ মামা? মাথায় যন্ত্রণা হচ্ছে, বোধহয় মাইগ্রেন পেন শুরু হবে। টেনশন হলে এরকম হয়, বয়স হয়ে গেছে, এখন টেনশন সহ হয় না। বয়স তোমার কম হলো না? টেনশনের তো আর কিছু নেই মামা, বিয়ে হয়ে গেছে। জরুরি কি কথা যেন বলবেন? তেমন জরুরি কিছু না, বিয়ে শাদী ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক যা ঠিক করে দেন তাই হয়, জোড়া মিলানোই থাকে। আমরা খামাখাই দৌড়াদৌড়ি করি, হইচই করি, এর সঙ্গে বিয়ে ঠিক করি, তার সঙ্গে ঠিক করি, নিতান্তই পণ্ডশ্রম করা হয়। যার যেখানে হবার সেখানেই হবে। তুই তোর বিয়ে নিয়ে মন খারাপ করিস না। আমি মন খারাপ করছি না মামা, তোর আরও ভালো বিয়ে হতে পারতো, হওয়া উচিত ছিল, সম্ভব হলো না, চেষ্টা কম করি নাই। আমি হাসতে হাসতে বললাম, চেষ্টা করেও তো লাভ হতো না, আপনিই তো বললেন জোড়া আগেই মিলানো। মামা বড় করে নিঃশ্বাস ফেললেন। মনে হচ্ছে তিনি নিজের কথা নিজেই বিশ্বাস করতে পারছেন না। আমাকে সান্ত্বনা দেবার জন্য জোড়া মেলানোর কথা বলেছেন, তবে তার বিশ্বাস অন্য। বড় খুকি, জি মামা, ছেলে দরিদ্র, তবে ছেলে খারাপ না। আমি এসব নিয়ে ভাবছি না। তোমাদের যে আমি মুক্তি দিতে পারলাম, এতেই আমি খুশি। আমি নিজে খাস দিলে আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, তুই সুখী হবি, সুখটাই বড় কথা। তবে সুখী হবার জন্য চেষ্টা করতে হয় রেমা, খুব চেষ্টা চালাতে হয়। আমি চেষ্টা চালাবো। তুই বুদ্ধিমতী মেয়ে, তোর উপর আমার ভরসা আছে, তোর বড় বুদ্ধিমান, তোদের অসুবিধা হবে না। মামা, তুমি কি আমার সমস্যার কথা তাদের বলেছ? পরিষ্কার করে বলিনি, তবে ইঙ্গিত দিয়েছি। পরিষ্কার করে বলনি কেন? মামা আবার কাশতে লাগলেন, টর্চের আলো এদিক ওদিক ফেলতে লাগলেন। আমি বললাম, মামা, আমি কি বলবো ওনাকে? এখন বলা বলির দরকার নাই, তোদের দুজনের মধ্যে ভাব ভালোবাসা হোক, তারপর বলবি। তাছাড়া দেখবি বলার দরকারও পড়বে না। চল নিচে যাই, সাবধানে নামিস, সিঁড়ি পিছল, ধর আমার হাত ধর। আমি মামার হাত ধরে সাবধানে নিচে নামছি। সিঁড়ির গোড়ায় ইরা দাঁড়িয়েছে, তার সুন্দর সাদা শাড়ি কাদায় মাখামাখি হয়েছে। ইরা বলল, আপা, যে কজন বরযাত্রী এসেছে তাদের সবাইকে কাদায় চুবিয়ে দেওয়া হয়েছে। একজন দৌড়ে পালাতে গিয়েছিল, সে নিজেই খাদে পড়ে গেছে। আমাদের কিছু করতে হয়নি, তার অবস্থায় সবচেয়ে
করুন, হি হি হি। বড় মামা বললেন, কাজটা ঠিক হচ্ছে না ছোট কুকি, এরা সম্মানিত মেহমান। সম্মানিত মেহমানদের অবস্থাটা একটু দেখে আসুন মামা। সম্মানিত মেহমানরা এখন মনের আনন্দেই কাদায় গড়াগড়ি করছেন, হি হি হি। বাসর ঘরে ঢুকতে ঢুকতে রাত 2টা বেজে গেল। এর মধ্যে কত সমস্যা যে হলো। ইলেকট্রিসিটি চলে গেল, বরযাত্রী একজনের মানিব্যাগ হারিয়ে গেল, ইরার এক বান্ধবীর কানের দুল খুলে পড়ে গেল, কলেজে পড়ে মেয়ে অথচ আকাশ ফাটিয়ে কান্না, এটা তার মার দুল, মা নাকি তাকে জ্যান্ত কবর দিয়ে ফেলবে। আমার বড় মামা শুরু হলো মাইগ্রেন পেন। এই বিশেষ ধরনের মাথা ব্যথা যে এমন পর্যায়ে যেতে পারে আমার ধারণা ছিল না। বড় মামা মাথার যন্ত্রণায় ছটফট করছেন, অন্তু প্রবল বেগে তাকে বাতাস করছে। এই অবস্থায় আমি বাসর ঘরে ঢুকলাম। হীরার বান্ধবীরা খাট ভালো মতো সাজাতে পারেনি, কাগজের ফুল দিয়ে জবরজং কিং বানিয়ে রেখেছে। মামা যে ভেলভেটের চাদর এনেছেন সেটা সাইজই ছোট হয়েছে, চারিদিকে তুষক বের হয়ে আছে। চাদরে গোলাপ ফুল দিয়ে লিখেছে ভালোবাসা। তাকালেই লজ্জা লাগে। খাটের পাশে একটা বেতের চেয়ার রাখলই, যখন 2টা বেতের চেয়ার রাখলেই পারতো, একটা কেন রেখেছে? সেই বেতের চেয়ারে সে বসে আছে। আমাকে দেখেই উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে আবার নিজেই লজ্জা পেল, ধপ করে বসে পড়লো। ইরার সব বান্ধবীরা জানালার পাশে উকিঝুঁকি দিচ্ছিল। ওরা হেসে উঠল খিলখিল করে। আমি খাটের উপর বসলাম। খুবই আশ্চর্যের ব্যাপার যে আমি বসলাম সহজভাবেই, লজ্জায় অভিভূত হলাম না। তার দিকে চোখ তুলে তাকাতেও আমার লজ্জা লাগলো না। আমি তাকালাম আগ্রহ নিয়ে। এই জীবন যার সঙ্গে কাটাবো তাকে ভালো করে দেখতে ইচ্ছে করলো। ইচ্ছাটা কি অন্যায়? বিশেষত্বহীন চেহারার একজন মানুষ, মাথা খানিকটা নিচু করে বসে আছে। এরকম মানুষ পথে ঘাটে, ট্রেনে, বাসে কত দেখি। আগ্রহ নিয়ে এদের দিকে কখনো কেউ তাকিয়ে থাকে না। যেহেতু কেউ তাকিয়ে থাকে না, সেহেতু তারাও বেশ নিশ্চিন্ত জীবনযাপন করে। রাস্তায় দাঁড়িয়ে কাটা তরমুজ কিনে সারা মুখে রস মাখিয়ে খায়। রাস্তায় যেতে যেতে শব্দ করে নাক ঝাড়ে। ঘরে আলো কম, ইলেকট্রিসিটি চলে যাওয়ায় এরা একটা হারিকেন এবং একটা মোমবাতি দিয়ে গেছে। বাতাসে মোমবাতি যেভাবে কাঁপছে তাতে মনে হয় যে কোনো মুহূর্তে নিভে যাবে। সে আমাকে দেখছে না, তার হয়তো লজ্জা লাগছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোমবাতির দিকে। একসময় মোমবাতি নিভে গেলেও সে তড়াক করে লাফিয়ে উঠে মোমবাতি জ্বালালো, যেন বাতি জ্বালিয়ে রাখাই তার প্রধান কাজ। ইরার বান্ধবীরা আবারও হাসছে খিলখিল করে। সে খুব লজ্জা পাচ্ছে, অসহায়ের মতো তাকাচ্ছে আমার দিকে। আমি হেসে ফেললাম। কেন হাসলাম আমি নিজেই জানি না। আমি হাসি শাড়ির আঁচলে লুকানোর চেষ্টা করলাম না। মনে হয় সহজভাবে হেসে আমি মানুষটাকে অভয় দিতে চেষ্টা করলাম। সে অন্যদিকে তাকিয়ে প্রায় অস্পষ্ট স্বরে বলল, তোমার মামার মাথা ব্যথা কি খুব বেশি?